নমস্কার। শুরু করছি পঞ্চতন্ত্রের নতুন এপিসোড। আজকের এপিসোডে আমরা যেমন আগের দিন বলেছিলাম যে সত্যবাদী যুধিষ্ঠিরের গল্পটা শুনবো। সত্যবাদী যুধিষ্ঠির মানে মহাভারতের যুধিষ্ঠির নন। ইনি অন্য যুধিষ্ঠির, পঞ্চতন্ত্রের যুধিষ্ঠির। তা এই যুধিষ্ঠির কে না, একজন কুমোর যারা ওই মাটির সব জিনিসপত্র বানায়। তো যুধিষ্ঠির নামে এক কুমোর ছিল। তার বাড়িতে তো মাটির ওই হাঁড়ি, সরা এইসব জিনিসের তো কোনো অভাব ছিল না। প্রচুর মাটির বাসনপত্র তার নিজেরই বানানো তার বাড়িতে ছড়ানো ছিল। তো একদিন কি হয়েছে, যুধিষ্ঠির ওরকম মানে কোনোভাবে মানে হোঁচট খেয়ে অসাবধানে পড়ে গিয়ে একটা সরার ওপর পড়ে গিয়ে ওই সরার ধারটা লেগে ওই কপালের কাছে অনেকটা কেটে গেছে। তো ওষুধপত্র কিছু লাগায়নি, সেই জন্য ওটা সারতে অনেকটা সময় লেগেছে, ওটা একটু ঘা মতন হয়ে গেছে। তারপরে বেশ আরো অনেকদিন পরে সেই ঘাটাও আস্তে আস্তে শুকিয়ে গেছে, কিন্তু একটা মানে বেশ গভীর একটা ক্ষতের দাগ রয়ে গেছে আর কি। তো যাই হোক, সে এবার একদিন সেই যুধিষ্ঠির রাস্তা দিয়ে যাচ্ছিল, এরকম সময় সেই দেশের যে রাজা তিনি মানে তার রথে করে উল্টো দিক থেকে আসছিলেন। আস্তে আস্তে তিনি ওই যুধিষ্ঠিরকে দেখতে পান এবং দেখতে পেয়ে তার ওই ওই যে কপালে যে কাটা দাগটা সেটার দিকে ওনার দৃষ্টি পড়ে। দেখেই ওনার মনে হয় এ নিশ্চয়ই খুব বড় বীর, কোনো যুদ্ধে নিশ্চয়ই আঘাত লেগেছে, মানে ওর মানে আঘাতের ক্ষতস্থানটা দেখে মনে হচ্ছে ও কোনো যুদ্ধে বড়সড় কোনো চোট পেয়েছে। তো একে আমি এক্ষুনি নিয়ে গিয়ে আমার রাজসভাতে রাখবো। উম, সেই মনে করে উনি সঙ্গে সঙ্গে ওকে বলেছেন, শোনো, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, তুমি আমার প্রাসাদে নিয়ে যাব, আজ থেকে তুমি সেখানেই থাকবে এবং প্রতিদিন আমার সঙ্গে রাজসভায় বসবে ইত্যাদি। তো যুধিষ্ঠির তো শুনে খুব খুশি। সে সঙ্গে সঙ্গে রাজার সঙ্গে চলে গেছে রাজপ্রাসাদে। গিয়ে যাই হোক ওখানে আছে। এবার সেখানে তো সে রাজার হালে আছে, আর রাজা তো ওর প্রতি একটু মানে দুর্বল, প্রথম থেকেই ওকে ভালো লেগে গেছে। মানে সেই জন্য রাজা বলেই দিয়েছেন যে ওর যেন কোনো অসুবিধে না হয়, খাওয়া দাওয়া থাকা ইত্যাদি ব্যাপারে ও যখন যা চাইবে তখন তাই যেন পায়, কোনো রকম কোনো যেন অসুবিধার মধ্যে ওকে না পড়তে হয়। তো সেই জন্য সবাই তো যুধিষ্ঠিরের মানে সুখ সুবিধের দিকে সবসময় নজর রাখতে বাধ্য হয়। এবার রাজসভায় আরো যারা সব বীরেরা রয়েছেন তাদের একটু মানে ঈর্ষা কাজ করে আর কি। যেমন হয় একটু মনে হয় যে এই যেন বড্ড বেশি অকারণেই রাজার প্রশ্রয় পেয়ে যাচ্ছে, একে তো দেখে কোনো বীর বলে মনে হয় না। হুম এর তো বীরত্বের কিছু আছে বলে মনেই হয় না, একে দেখে তো ঠিক ওরকম মনে হয় না। রাজামশাই যে এর মধ্যে কি দেখেছেন কে জানে। এখন রাজামশাইয়ের উপরে কিছু বলাও যায় না। একদিন একটা কাজ করব, ওকে কোনো একটা মানে সম্মুখ সমরে আমরা কেউ আহ্বান করব, তখন তো ও যথারীতি যুদ্ধ করতে পারবে না, তখনই ওর বীরত্বের সব মানে আসল ইয়েটা বোঝা যাবে। এদিকে রাজা তো ওর প্রতি খুবই প্রসন্ন এবং সবসময় চান ওকে একটু ওপরে তুলে মানে ওপরে দেখাতে, যে দেখো কত বড় বীর। হুম তো একদিন রাজা ভাবলেন যে একটা কাজ করে, রাজা বুঝতে পারছিলেন এই অসন্তোষটা যে দানা বাঁধছে অন্যান্য বীরেদের মধ্যে, সেটা রাজা ভালোই বুঝতে পারছেন। তো উনি ভাবলেন যে একটা কাজ করি, ওকে ওর যে বীরত্বের কাহিনীগুলো সেগুলো আমি একটু ওর থেকে ভালো করে জেনে নিয়ে আমি ওটা সব লোকমুখে ছড়িয়ে দিই। তো সবাই যখন জানতে পারবে ও বড় বীর, তখন আর কেউ যেচে ওর সঙ্গে বিরোধিতা করতে আসবে না। এই ভেবে একদিন একান্তে রাজা যুধিষ্ঠিরকে ডেকে বলছেন যে আচ্ছা শোনো, তুমি কোন কোন যুদ্ধ করেছো, কোন কোন যুদ্ধে গেছো? তখন যুধিষ্ঠির বলছে, রাজামশাই আমি তো কোনো যুদ্ধ করিনি, কোনো যুদ্ধেই যাইনি। রাজামশাই বলছেন যে সে কি কথা, তুমি কোনো যুদ্ধে যাওনি? আচ্ছা এই যে তোমার কপালে একটা যে একটা গভীর ক্ষতের চিহ্ন, একটা যে কাটা দাগ, এটা তো মনে হয় কোনো যুদ্ধেই তুমি আহত হয়েছিলে নাকি? তখন এই যুধিষ্ঠির বলছে, না রাজামশাই, এটা কোনো যুদ্ধের ক্ষতচিহ্ন নয় তো, আমি তো কুমোর, বাড়িতে ওই মাটির হাঁড়ি করা সব বাসনপত্র তৈরি করি। একদিন অসাবধানে পড়ে গিয়ে একটা মাটির সরার কানায় লেগে গিয়ে আমার এরকম গভীর ক্ষত হয়ে গেছে আর কি। এটা কোনো যুদ্ধের আঘাত নয়। তখন রাজামশাই ভাবছেন এই রে, এ তো আমি খুব বড় ভুল করে ফেলেছি। রাজামশাই তখন ওকে বলছেন যে দেখো বাপু, তোমাকে আমি এখানে বিরাট একজন বীর মনে করে নিয়ে এসেছিলাম, আমি তো এসব কথা জানতাম না, ওই কাটা দাগ দেখেই আমি তোমাকে বীর ভেবেছি। তো যাই হোক, কি আর করা যাবে, ভুল একটা করে ফেলেছি, কিছু করার নেই। তুমি এখন সম্মান নিয়ে এখান থেকে তাড়াতাড়ি প্রস্থান করো। তুমি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তত মানে তোমার পক্ষে মঙ্গল, তুমি প্রাণে বাঁচবে, সম্মানও থাকবে। তখন যুধিষ্ঠিরের তো মনটা খারাপ হয়ে গেছে, ও মনে মনে ভাবছে যে এরে রাজামশাইকে তো আমার
এই পরিচয়টা মানে সত্যি কথাটা না বললেই তো হতো, একটু বানিয়ে বানিয়ে বললেই হতো। তখন সে বলছে যে মানে মরিয়া হয়ে বলছে, রাজপ্রাসাদে তো থাকতে ভালো লেগে গেছে। ও বলছে যে মহারাজ আমি কিন্তু কম বীর নই, আপনি একবার আমার পরীক্ষাটা নিয়ে দেখুন না, একবার একটু যুদ্ধের পরীক্ষা নিন, আমি ঠিক বীরত্বের পরিচয় দেবো। রাজা বলছেন না বাপু, তোমার যা পরিচয় আমি পেয়েছি এরপরে তোমার কোনো পরীক্ষা নেবার আর কোনো প্রয়োজন নেই। এইভাবে তোমার সম্মান থাকবে না। আর শোনো, শেয়াল তো সেই সিংহদের সঙ্গে থাকতে পারেনি, সিংহ শাবকদের সঙ্গে, তাকেও পালাতেই হয়েছিল। তখন যুধিষ্ঠির বলছে কেন, কি হয়েছিল শেয়ালের? তখন রাজামশাই একটা গল্প বললেন যে একটা এক সিংহ দম্পতি বনের মধ্যে থাকতো। তা একদিন সিংহ গেছে শিকার করতে। তা সেদিনকে শিকার করতে করতে ঘুরতে ঘুরতে একটা দেখছে একটা শিয়াল ছানা যাচ্ছে আর কি। শিয়াল ছানা বাচ্চা তো, ওকে আর মারতে পারেনি আর কি, ওকে ধরে নিয়ে চলে এসছে গুহাতে। গুহায় নিয়ে আসে তখন যে সিংহী, সে বলছে যে এ কি, তুমি এটা কি ধরে আনলে, কি শিকার করে আনলে? ওই তো দেখছি একটা শিয়ালের বাচ্চা, কি সুন্দর বাচ্চাটা। তখন সিংহ বলছে হ্যাঁ, আমিও তো ওই বাচ্চা বলেই তো মারতে পারলাম না, এমনিতেও তো শাস্ত্রে বলেছে যে স্ত্রীলোক, ব্রাহ্মণ আর শিশুদেরকে মারা উচিত নয়। তো আর বাচ্চাটাকে দেখে বড্ড মায়া পড়ে গেল, আমি মারতে পারলাম না, ওই জন্য আমি ধরে নিয়ে চলে এসেছি। তখন সিংহী বলল যে না ঠিক আছে, ধরে নিয়ে এসছো, কিন্তু একে আর শিকার হিসেবে খেলে তো চলবে না, এ খুবই, একে দেখে আমারও খুব মায়া পড়ে গেছে, একে বরঞ্চ আমি পুষবো। হুম। তো আমাদের যে দুই ছেলে আছে, দুটো সিংহ আছে, মানে ওর বাচ্চা আছে আর কি, আমাদের যে দুই ছেলে আছে এ হবে তাদের দাদা, ও ওদের সঙ্গেই থাকবে, খেলাধুলো করবে, বড় হবে এখানেই থাকবে। তো সিংহ বললো খুব ভালো। তো সেই থেকে সেই শিয়ালছানা ওই দুই সিংহ শাবকের সঙ্গে একসঙ্গে বড় হতে লাগলো। ওরা তো একসঙ্গেই খেলাধুলো করে, এখান সেখান যায়। তো আস্তে আস্তে যত সিংহ শাবকরা বড় হতে লাগলো, ওরা প্রথমে প্রথমে একটু গুহা থেকে একটু দূরে যেতে শুরু করলো, তারপর আরো খানিকটা দূরে যেতে শুরু করলো। এরকম করে করে এবার শিয়াল ছানাও তো ওদের সঙ্গে যায়। তো এরম ভাবে একদিন কি হয়েছে, একটা বেশ বড় হাতি ওখান দিয়ে, মানে ওরা যেখানে গেছে শিকার করতে, ছোটখাটো শিকারও করে ওরা, তো যেখানে শিকার করতে গেছে সেখানে ওই দেখছে একটা হাতি যাচ্ছে। সেই দেখে ওই সিংহ শাবক দুটো ওরা সঙ্গে সঙ্গে গেছে হাতিটাকে শিকার করতে, মানে যেই এগিয়েছে তখন ওই শিয়ালটা বলছে যে ওরে তোরা হাতিটাকে মারতে যাস না, ও বিশাল শক্তিশালী, ওকে মারতে গেলে তোদের প্রাণটাই যাবে, তোরা এই বোকামি না করে ফিরে আয়। তো সিংহ শাবক দুটো খুব রেগে গেছে, মানে ওদের খুব মানে মান সম্মানে লেগেছে যে কি, হাতিকে আমরা শিকার করতে পারবো না, আমরা সিংহের সিংহের শাবক। তো রাগে গড়গড় করতে করতে ওরা সব বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পরে মাকে বলছে যে মা, এবার থেকে আর দাদাকে সঙ্গে নিয়ে আমরা শিকারে যাব না। তো মা বলছে কেন, কি হয়েছে? না দাদা আমাদেরকে এরকম শিকার করতে গেলে বাধা দেয়, আজকে একটা কি সুন্দর হাতি যাচ্ছিল, আমরা হাতিটাকে দুজনে মিলে ঠিক শিকার করে ফেলতাম, দাদা আমাদের যেতে দিল না। তো এবার থেকে আর দাদাকে নিয়ে আমরা শিকারে যাব না। তো তখন সিংহী তখন শিয়ালকে বোঝাচ্ছে যে দেখো, তুমি এক কাজ করো, এবার থেকে আর তুমি ওদের সঙ্গে শিকারে যেও না, ওদের থেকে একটু দূরে দূরেই থেকো, ওরা নিজেরা যেমন শিকার করবে করতে দাও। এই কথা শুনে আবার শেয়ালের খুব খারাপ লেগে গেছে। ও বলছে কেন, আমি কি কম বীর নাকি? আমারও তো যথেষ্ট বীরত্ব রয়েছে, আমিও চাইলে শিকার করতে পারি। তো তখন আমি ওদের সঙ্গেই থাকবো। তখন সিংহী বলছে যে দেখো বাছা, তুমি যে বংশে জন্মেছ সে বংশে কেউ হাতি শিকার করেনি, কাজেই ওই কাজটা তুমি করতে যেও না। তুমি তার থেকে বরঞ্চ তোমার স্বজাতির মধ্যে ফিরে যাও, এবার মানে সময় হয়েছে যে তুমি তোমার স্বজাতির কাছে ফিরে যাও। ওরা বড় হচ্ছে, ওরা ওদের একটা এক রকমের মানে তেজ নিয়ে বড় হচ্ছে, আর তোমার স্বভাব চরিত্র আর এক রকমের, তোমার জাতির অনুকূল সেগুলো, কাজেই তুমি আর একসঙ্গে থেকো না, তুমি বরং তোমার স্বজাতির মধ্যে ফিরে যাও। তো এই সব গল্প করার পরে তখন এই এই গল্পগুলো কিন্তু আগে থেকে চলছে আর কি। সেই যে বাঁদরটা সে কুমিরকে এইসব গল্পগুলো বলছিল, এইসব গল্পগুলো বলার পরে তখন বাঁদরটা কুমিরকে বলল যে সুতরাং বুঝতে পারছিস তো, এই জন্যই বলছি যে নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে বা স্বার্থ চিন্তা না করে যে সত্যি কথা বলে দেয়, সে কিন্তু আখেরে নিজের ক্ষতিই করে, মানে সে বোকামিই করে। তো সেই বোকামিটাই তুই করেছিস, ঠিক গাধা যেমন বোকামি করেছিল তুই ঠিক সেই বোকামিটাই করেছিস। কুমির আবার জানতে চাইলো কেন, গাধা আবার কি বোকামি করেছিল সেটা আমাকে বলো। তো এবার সেই গাধার বোকামির গল্প কুমির
মানে বাঁদরটা এবার কুমিরকে বলতে শুরু করলো। তো সেই গল্প আমরা এর পরের এপিসোডে জেনে নেব। আজকের জন্য এপিসোড এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।